কিন্তু শেখ হাসিনা তো পুলিশকে তার বাড়ির কোতোয়াল বানিয়েছিল, যার ফলে মালিক যখন চলে গেছে তখন কোতোয়ালও পালিয়েছে। তো যার ফলে আপনার চ্যালেঞ্জ তো অনেক এই অন্তর্বর্তী সরকারের। আমরা গণতন্ত্রের পথে অভিযাত্রা শুরু করতে পেরেছিলাম? পারিনি। আমরা যদি মনে করি হাসিনার বদলে, শেখ হাসিনার ক্ষমতার বদলে আমি আবার ক্ষমতায় গেলেই গণতন্ত্র কায়েম হয়ে যাবে, দেশের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সংকট সেইখানে, দাঙ্গা হবে, আমি না থাকলে এখানে মুক্তিযুদ্ধ ইতিহাস, মুক্তিযুদ্ধ থাকবে না। তা আমরা এটা প্রমাণ দিয়েছি চট্টগ্রামে যে না, তুমি না থাকলেও দাঙ্গা হয় না। আপনি যে প্রশ্ন করেছেন 53 বছরের রাজনৈতিক সংস্কার, 53 বছরে তো সংস্কার হয়নি। এটা রেজওয়ানা বলুক না বলুক কিছু এসে যায় না। রেজওয়ানা, সৈয়দা রিজওয়ানা হাসান, এদেরই কলিগ, এখন বর্তমানে উপদেষ্টা। ফ্যাক্ট তো হচ্ছে আমাদের রাজনীতিবিদরা অতীত থেকে শিক্ষাও নেয়নি, অতীতেও নেয়নি, বর্তমানেও নিচ্ছে না, ভবিষ্যতেও নেবে কিনা আমি জানি না। আমরা একটা ডাইলামার মধ্যে আছি। আবার এটাও ফ্যাক্ট যে দিনের শেষে রাজনৈতিক দলগুলোই বা রাজনীতি ব্যক্তিত্বরাই জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে, এটাও সত্য। আবার এটাও ফ্যাক্ট যে আমরা যারা মনে করি যে রাজনীতিকদের সঙ্গে জনগণের সম্পর্ক আছে, সম্পর্ক থাকা সত্ত্বেও রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক আপনার আচরণ, বা যেটা আমার সিনিয়র মুসলিম সাহেব বললো যে স্টেট ক্রাফট, তো স্টেট ক্রাফট তো 75 বছরের রাজনৈতিক দল, যে দলের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব, পরে তাজউদ্দিন আহমেদ দায়িত্ব নিল, সেই আওয়ামী লীগ তো সমস্ত কিছু ডুবিয়ে দিয়ে শেখ হাসিনা বোনকে নিয়ে দিল্লি চলে গেল। আমরা 2001 থেকে 2006ও তো আমরা শেষের দিকে দেখলাম ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য অহেতুক বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে দিয়ে আমরা 2006-এ ট্রান্সফার অফ পাওয়ার তো ঠিক মতো হলো না। আপনার একটা বড় অংশ দল, সব দল, জামাত আর বিএনপি বাদে বাকিরা তো বলল যে না, KM হাসানকে আমরা প্রধান উপদেষ্টা মানি না। তো সুতরাং আমার কাছে মনে হয় যে আমি নানা বিষয় করি যে আজকে আপনি অনেক প্রশ্নই উত্থাপন করা যায় বা করা উচিত, এবং এটাই একটি গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য যে আমি আমাদের সিনিয়র অ্যাডভোকেট জনাব মহসিন রশিদ সাহেবের বক্তব্যের সঙ্গে দ্বিমত করতে পারি, তার বক্তব্যকে পুরোপুরি ডিনাউন্স করতে পারি, কিন্তু তার মানে এই না যে তার সঙ্গে আমি কথা বলবো না। সেরকম আমার অনেক বক্তব্যের সঙ্গে প্রফেসর তাজ হাশমি প্রচন্ড দ্বিমত করবে, কিন্তু একটু আগে যেটা প্রফেসর তাজ হাশমি স্যার বলছিলেন যে কেউ কেউ বলছে আনসাবস্ক্রাইব করে চলে গেলাম, আনসাবস্ক্রাইব করলে প্রফেসর তাজ হাশমির কিছু এসে যায় না, কারণ তাজ হাশমি যে আপনার মনে হয় ইন্টারনেটে একটু প্রবলেম করছে সৈয়দ মামুন মাহমুদ, কারণ প্রফেসর তাজ হাশমি সাহেবরা প্রতিকূল স্রোতেই প্রতিকূল ভাবে কাজ করেই জি জাতিকে, আমাদের বাংলাদেশের মানুষকে ওনারা সত্যিকারের কথা জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার এখন আমরা যেভাবেই বলি না কেন, ধরেন পৃথিবীতে তো এরকম ঘটনা খুব কম ঘটে যে একটা প্রধানমন্ত্রী বোনকে নিয়ে হেলিকপ্টার করে পালিয়ে যায়, তার সঙ্গে সঙ্গে 330 জন এমপি পালিয়ে যায়, বিচার বিভাগের কর্তা ব্যক্তিরা পালিয়ে যায়, পুলিশ পালিয়ে যায়, মসজিদের খতিব পালিয়ে যায়, পুলিশ। আমি তো ধরেন বহুবার আপনার এই টক শোয়ে বলেছি, এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, এরশাদ বিরোধী মুক্তিযুদ্ধের যেরকম বিজয়, এরশাদ বিরোধী আন্দোলনও আমরা বিজয় হয়েছিলাম, তখন আমি ছাত্র আন্দোলন কর্মী। আমরা তো 7ই ডিসেম্বর থেকে আপনার বাংলাদেশে নর্মালসি দেখেছিলাম, কোনো থানায় কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার শেখ হাসিনা পুলিশ বাহিনীকে ধরেন 72 থেকে আজ অবধি, আজকের আগ পর্যন্ত, অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত কোনো না কোনোভাবে প্রত্যেক সরকারি পুলিশকে ব্যবহার করেছে। কিন্তু শেখ হাসিনা তো পুলিশকে তার বাড়ির কোতোয়াল বানিয়েছিল, যার ফলে মালিক যখন চলে গেছে তখন কোতোয়ালও পালিয়েছে। তো যার ফলে আপনার চ্যালেঞ্জ তো অনেক এই অন্তর্বর্তী সরকারের।
আমি অন্তর্বর্তী সরকারের কোনো প্রতিনিধি না, কিন্তু ফ্যাক্ট তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজে নিজে এসে বলেনি যে আমাকে অ্যাডভাইজার বানাও। তখনকার পরিস্থিতি ওনাকে আপনার বলেছে, অনুরোধ করেছে, আমরাও স্বাগত জানিয়েছি যে একটা অন্তত কাজ হোক। এখন আমাদের দেখতে হবে, আমি আমার শ্রদ্ধেয় দুই বক্তার সঙ্গে বলি, বিশেষ করে তাজ হাশমি সাহেবের সঙ্গে আমি একমত যে বাংলাদেশে কি এখন সমস্যা ডক্টর আসিফ নজরুলের বা যার পুরো নাম মোহাম্মদ নজরুল ইসলাম তার ব্যক্তিগত জীবন, নাকি আমাদের রাষ্ট্রের সংস্কার কাজগুলো কতদূর এগুচ্ছে, কিভাবে সংস্কার শেষ করে আমরা একটা নির্বাচনের দিকে ধাবিত হব, এটা হচ্ছে আমাদের এখন মূল সমস্যা। এবং সেখানে ডে টু ডে গভর্নেন্স বা ডে টু কিন্তু ডে এখানে সংস্কার করতে পারবে কিনা সেখানে তো একটা প্রশ্ন উঠেছে। ওনারা যদিও সংস্কারের দায়িত্ব নিচ্ছে, সেই প্রশ্ন সবাই তোলেনি, সেই প্রশ্ন তারাই তুলেছে যারা দ্রুত ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের জনগণ এখনই ক্ষমতায় যেতে চায় না। এই সরকার সংস্কারে ব্যর্থ হচ্ছে এই কথা বলে কোনো রাজনৈতিক দল কোনো প্রশ্ন তোলেনি এখন পর্যন্ত, আজকে পর্যন্ত। বা রাজনৈতিক দলগুলো বলছে না যে তারা কি সংস্কার হলে খুশি হবে। আমার প্রশ্ন, 5ই আগস্টের আগ পর্যন্ত তো আপনি নানাভাবে প্রয়োজনীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার, না প্রয়োজনীয় সংস্কারটা রাজনৈতিক দল আমাকে বলতে দেন, প্রয়োজনীয় সংস্কারটা কি এইটা রাজনৈতিক দলগুলোর বলতে কি অসুবিধা হয়? এখন তো আর শেখ হাসিনা নাই ক্ষমতায়। নির্বাচনের সংস্কার, নির্বাচন কেন্দ্রিক সেই সংস্কারটা কি? নির্বাচন কি? নির্বাচন তো আমরা 91 সালও করিয়েছিলাম 3 মাসের মধ্যে। তারপরে কি আমরা গণতন্ত্রের পথে অভিযাত্রা শুরু করতে পেরেছিলাম? পারিনি। আমরা যদি মনে করি হাসিনার বদলে, শেখ হাসিনার ক্ষমতার বদলে আমি আবার ক্ষমতায় গেলেই গণতন্ত্র কায়েম হয়ে যাবে, দেশের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সংকট সেইখানে। আজকে আমরা রাজনৈতিক দলগুলো কি আপনার যেভাবে বলিষ্ঠ ভূমিকা পালন করছে তাদের জন্য ধন্যবাদ, বা রাজনৈতিক সর্বোচ্চ নেতৃত্ব যেরকম চমৎকার করে আমাদেরকে বিভিন্ন আশার বাণী শোনাচ্ছে, আমরা অত্যন্ত খুশি। কিন্তু আমরা মাঠে কি দেখছি? আমরা আপনার ইনফিল্ড আমরা কি দেখছি? আমি তো আমার সুপ্রিম কোর্ট বারে দেখছি আমাদের অনেক বন্ধু আইনজীবীদের মধ্যে আওয়ামী দুর্বৃত্তদের প্রবণতা দেখছি। আমরা তো দেখছি আজকে কয়েক উপদেষ্টাও কয়েকজন সমন্বয়কও বলেছে, আমরা তো দেখছি চাঁদাবাজির চেহারা চেঞ্জ হয়েছে, চাঁদাবাজি তো আগের মতোই রয়ে গেছে। এইগুলো তো সংস্কার রাজনৈতিক। আপনার মেইন প্রশ্নে আসি, এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি লাভ হবে আওয়ামী লীগের। এটা যদি আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলো বুঝতে না পারে, গুড লাক টু দেম। আমাদের বক্তব্য, এই সরকারের প্রতি জনগণের আলগা কোনো প্রেম নাই, কিন্তু আমরা চাচ্ছি যত সীমাবদ্ধতা থাক, আপনার নির্বাচন ব্যবস্থা সংস্কার মানে খালি ভালো একটা নির্বাচনের নামে একটা নির্বাচন খেলা খেলে দেন আপনার কারো হাতে ক্ষমতা দিয়ে চলে গেলে না। আমরা বলছি বিচার বিভাগের সংস্কার। যেরকম আরেকটা অপপ্রচার আছে, ছাত্র আন্দোলনের নেতারা আগের দিন ওই দিন বিকালে গিয়েছিল চাপ দিতে, সেটা ঠিক আছে প্রধান বিচারপতিকে, কিন্তু এই যে মোহসেন রশিদ সাহেব সহ অন্যান্য সিনিয়র আইনজীবীদের নেতৃত্বে আইনজীবীদের লাগাতার আন্দোলন এবং এখনো চলমান আন্দোলন আছে, সেইখানে ফ্যাসিবাদের দোসর এবং দুর্নীতিবাদ বিচারপতিদের অপসারণ, সেইখানে তো বিএনপি পন্থী আইনজীবী সংগঠনগুলো স্থির ভূমিকা নিল না। সেইখানে তো বিএনপি পন্থী আইনজীবী সংগঠনরা স্থির ভূমিকা নিল না। তারা তো নানা সময় নানা কি করলো না করলো আজও আমাদের বোধগম্য না। সুতরাং এইখানে আপনাকে স্থির সিদ্ধান্তে যেটা আসতে হবে। আমি আমার সদ্য দুই বক্তার চাইতে বেশি সময় নেব না। এখন প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলো সংস্কার। আমার একটা ভয় হচ্ছে 1/11 কেউ তো ইতিহাস ভুলে গেলে মুশকিল। 1/11 পরও সবাই সংস্কার চেয়েছিল, কিন্তু তদানীন্তন সময় এমন একটা পরিবেশ ক্রিয়েট হলো যে পরে সংস্কারপন্থী একটা গালিতে পরিণত হলো, এবং আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে ন্যূনতম গণতন্ত্র পার্টির মধ্যে ছিল, সিনিয়র রাজনৈতিক নেতারা যার যার নেত্রীকে প্রশ্ন করতে পারত, তোফায়েল আহমেদরা প্রশ্ন করতে পারত, তখন মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগ করতো, মান্না আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রশ্ন করতে পারত। আমার মনে আছে শেখ হাসিনা যখন গ্রেপ্তার হলো তখন মান্না ভাই বলেছিল
যা আওয়ামী লীগের সংস্কার কাজও শেষ হয়ে গেল, এবং তারপরে আমরা যা দেখলাম 2008-এর নির্বাচনের পর দুই দলে যে গণতন্ত্রায়ন শুরু হয়েছিল সেটা মুখ থুবড়ে পড়লো, বরং দুটি পরিবার দুই দলে একেবারে রাজা রানীর আসনে অধিষ্ঠিত হলেন, এবং এক রানীর আচরণে আমরা গোটা জাতি রক্তাক্ত হলাম। সুতরাং রাজনৈতিক দলগুলো সংস্কার জরুরি। আমি তো বলি এই সরকার একটা ব্যক্তির বদল হতে পারে বা গোটা উপদেষ্টার বদল হতে পারে যদি পরিস্থিতি ডিমান্ড করে, কিন্তু এই সরকার একটা থিম, আমারটা বোঝার চেষ্টা করেন একটু, আমি শেষ করছি 30 সেকেন্ডে। এই সরকার হচ্ছে একটা থিম, একটা ইথোস। ইথোসটা কি? ইথোসটা হচ্ছে রাষ্ট্রকে রাজনৈতিক দলগুলো কখনোই সংস্কার করেনি, মেরামত করেনি, বরং যা যা ছিল তাকে দুর্বল করেছে অতীতের সরকার, আর শেখ হাসিনা এটাকে শেষ করে দিয়ে গেছে। তাহলে আমি তো বলবো সংস্কার শব্দটাও শেখ হাসিনার প্রতি মানে ভদ্রতা করা হয়। রাষ্ট্র ধ্বংস হলে আবার সংস্কার কি? রাষ্ট্রের ভিত্তিপ্রস্তরের কাজ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, 10ই জানুয়ারির মধ্যে সংস্কার প্রস্তাবগুলো আসার কথা। লেট আস ওয়েট, আসুক, আসলে দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই যে মহসিন স্যার সহ তাজা হাশমি স্যার সহ তাদের প্রতিনিধি সহ সবাইকে ডাকে কিনা, জনগণের পার্টিসিপেশনের সুযোগ থাকে কিনা, থেকে একটা সংস্কার কাঠামো দেওয়া। হ্যাঁ, আপনার তার মানে কি এই সরকার সংস্কার করলে অন্য দল যদি না মানে নির্বাচনের পরে, সেই প্রশ্ন আসবে। আমাদের কথা সেই রিস্ক থাকলেও দিনের শেষে রাষ্ট্র চালাবে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু এই সরকারি এই অপ্রিয় কাজগুলো করে একটা জাতিকে একটা কাঠামোর মধ্যে প্রবেশ করা, আমরাও তখন বলতে পারবো যে এইভাবে রাষ্ট্রটা চলুক, যারাই তোমরা নির্বাচিত হবা। তো সুতরাং এই সরকারের, আমি বলি এই সরকারের নানা ব্যর্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি, কিন্তু এই মুহূর্তে আমরা এমন কোনো কাজ করব না যে যাতে পতিত পলাতক ফ্যাসিস্ট সরকারের সুবিধা হয়। হাসিনার আপনার নাম বারবার আসে, তো এই জন্য আপনি নিজেকে ভেবেন না, যোগ করলাম। শেখ হাসিনা ন্যারেটিভ কি ছিল? শেখ হাসিনা ন্যারেটিভ ছিল আমি ছাড়া বাংলাদেশ চলবে না, আমি না থাকলে এখানে হিন্দু মুসলিম দাঙ্গা হবে, আমি না থাকলে এখানে মুক্তিযুদ্ধ থাকবে না। তা আমরা এটা প্রমাণ দিয়েছি চট্টগ্রামে যে না, তুমি না থাকলেও দাঙ্গা হয় না। একজন আইনজীবী, আমি মুসলমান হিন্দু বলার আগে মানুষ বলতে চাই, একজন আমাদের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার পরও চট্টগ্রামের মানুষ, সারা দেশের মানুষ অত্যন্ত ম্যাচুরিটির পরিচয় দিয়েছে, কোনো ভারতের ষড়যন্ত্রে পা দেয়নি, কোনো দাঙ্গায় লিপ্ত হয়নি। এবং আমি দ্বিমত করে, মহসিন স্যারের সঙ্গে দ্বিমত করে বলবো, এই প্রথম ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। স্বাধীনতার পর আর কোন সরকার বলতে পারেনি, এবং তার আমরা হাতে নাতে ফলও পেয়েছি। পররাষ্ট্র সচিব ভারতের আমাদের এখানে এসেছে, আমরা কেউ ওখানে যাইনি। কিন্তু হ্যাঁ, আমি মনে করি এইটার সঙ্গে প্র্যাগমেটিজম, আরো প্রজ্ঞার পরিচয়, সেইটা আমরা দেব। আমার মূল থিমটা হচ্ছে, মূল বক্তব্য হচ্ছে যে দ্রুততার সঙ্গে 5-6টা ন্যূনতম সংস্কার করে দেন আমরা নির্বাচনের দিকে যাব। কারণ শেষ করছি, 2000-এর বেশি ছেলে মেয়ের জীবন মাত্র 1.5 মাসে, আর 25,000 আহত হয়েছে খালি ক্ষমতার পালাবদলের জন্য না, রাষ্ট্র মেরামতের জন্য। এটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা এই আন্দোলনের সঙ্গে প্রতারণা করব। আর আমার যেটা শুরুতেই বলা উচিত ছিল, কিছুক্ষণ পরেই 14ই ডিসেম্বর শুরু হবে। আমি ওই বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, এবং সারা জাতি শ্রদ্ধার সঙ্গে 14 ডিসেম্বর এবং 16ই ডিসেম্বর উদযাপন করবে। আর আরেকটি বিষয় হচ্ছে, 71-এ যাদের যা ভূমিকা ছিল সেটা আমরা অপছন্দ হতে পারে, কিন্তু 71-এ যে দলের যে ভূমিকা ছিল সেটা বলাটা মনে হয় কোনো অন্যায় না, কারণ ইতিহাসের জায়গায় থাকবে। 71-এ যারা আমি শেষ করি, 71-এ যারা আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পাকিস্তানিদের সহযোগিতা করে আমাদেরকে হত্যা করেছিল, তাদের নিন্দা আমরা করবো 71-এর ভূমিকার জন্য। ধন্যবাদ।